আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত সাবজেক্ট রিভিউ সেশনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেই সাবজেক্টটি রিভিউ করব সেটি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। আজকে আমাদের এই পর্বে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের শিক্ষার্থী আল খালিদ বিন ওয়ালিদ দীপু। দীপুকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দীপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতেই আজকে আমরা আজকে যেহেতু আমরা সাবজেক্টটা রিভিউ করব, সো শুরুতেই আমরা তোমার একটা ইন্ট্রোডাকশন আমরা জানতে চাই। সো কাইন্ডলি প্লিজ।大家好，我叫李斌，我的英文名字是阿尔卡利宾瓦利蒂普，我是达卡大学现代语言学院中文系的一名本科生。আসসালামু আলাইকুম, আমি আল খালিদ বিন ওয়ালিদ দীপু। বর্তমানে আমার যে চীনা নামটা রয়েছে সেই নাম হচ্ছে লিপিন। আমি এখন ঢাকা ইউনিভার্সিটির চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছি। এটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। অসাধারণ। আচ্ছা, যেহেতু অনেকে হচ্ছে সাবজেক্টটা নিবে, তো সাবজেক্টটা নেওয়ার আগে আসলে সাবজেক্টটা সম্পর্কে যদি জানতে পারে তাহলে যারা এই সাবজেক্ট আগামীতে পড়বে তাদের জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। তো আমরা প্রথমেই হচ্ছে জানতে চাই যে এই সাবজেক্টটা ঢাকা ইউনিভার্সিটিতে কবে শুরু হলো? ভাইয়া, এই সাবজেক্টটা নিয়ে যদি বলতে চাই, এটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট। আচ্ছা। আসলে এই সাবজেক্টটা তৈরির প্রেক্ষাপটটা আগে আপনাকে বলি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের অনেক ভালো সম্পর্ক তৈরি হচ্ছে দিন দিন, আগেও ছিল এখনো হচ্ছে। তো তার মধ্যে চীন অন্যতম একটা রাষ্ট্র যার সাথে আমাদের সম্পর্ক দিয়ে ডে বাই ডে অনেক বেশি ডেভেলপ হচ্ছে। তো আমার যতদূর মনে হয় সেখান থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটা খোলা, যেন কিছু স্টুডেন্টকে চীনা ভাষা এবং সংস্কৃতিতে দক্ষ করে আমরা বিভিন্ন পলিসি মেকিংয়ে যেন দেশকে সহায়তা করতে পারি। তো এটা একটা মেইন বিষয়। আর আমাদের যে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগটা রয়েছে, এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 সেশন থেকে এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন তখন বি এবং ডি ইউনিট ছিল। হ্যাঁ। তো বি এবং ডি ইউনিটের মাধ্যমেই প্রথম 16-17 সেশন থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। আচ্ছা, এই বিভাগে কি শুধু মানে মানবিক থেকেই যায় নাকি সায়েন্স কমার্স থেকে আসার সুযোগ আছে? এই বিভাগে মানবিক, সায়েন্স, কমার্স সব জায়গা থেকে আসার সুযোগ রয়েছে। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, তো শুরুতেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের এই 4 বছরের অনার্সে যে কোর্স কন্টেন্টগুলো পড়ানো হয় সেগুলো আসলে কি? আমরা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে সে বিষয়ে একটু জানাতে চাই। আচ্ছা, প্রথমে আমি একটা মজার কথা বলি। ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি যে বিষয়টা প্রথমে মনে করতাম ভর্তি হওয়ার আগে, যে আমি বাংলা নিলে শুধু আমাকে বাংলাই পড়তে হবে, ইংলিশ নিলে ইংলিশই পড়তে হবে, চাইনিজ নিলে হয়তো শুধু চাইনিজে পড়তে হবে। কিন্তু এখানে আসার পর দেখলাম যে সম্পূর্ণ আসলে ভিন্ন চিত্র। আমাকে যেমন আমার মেজরে কিছু কোর্স পড়তে হচ্ছে, এর বাইরে দেখা যাচ্ছে আমাকে আরো বেশ কিছু কোর্স পড়তে হচ্ছে। তো এর মধ্যে আমি যদি কিছু উল্লেখযোগ্য কোর্সের কথা বলি, প্রথম বর্ষে যেমন আমাদের গ্লোবালাইজেশন অ্যান্ড ফরেন স্টাডিজ নামে একটা কোর্স ছিল, আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার নামে একটা কোর্স ছিল, এবং এর সাথে সাথে আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজের কিছু দুইটা কোর্স ছিল। একটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং, একটা হচ্ছে লিসেনিং অ্যান্ড স্পিকিং। তো এই দুটো যে মেজর কোর্স আমার ডিপার্টমেন্টের, রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড লিসেনিং অ্যান্ড স্পিকিং, এটা হচ্ছে আমার তখন ছিল বিগিনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্সগুলোর ভাগ রয়েছে ভাইয়া, যেমন বিগিনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এলিমেন্টারি, তারপরে প্রি ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স, এই ধরনের ভাগ করা রয়েছে। আচ্ছা। তো আমাদের আর যে বাকি কোর্সগুলো রয়েছে, যেমন আমি গ্লোবালাইজেশন ফরেন স্টাডিজের কথা বললাম, সেই জায়গায় আমাদেরকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কিছু বিষয়ে পড়ানো হয়েছে, যেমন আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে বিভিন্ন এনজিওর ভূমিকা, তারপরে জাতিসংঘ, ইউএন, ইউনেস্কো, এই ধরনের অনেক বিষয় সম্পর্কে আমাদেরকে পড়ানো হয়েছে। আর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের যে বিষয়টা, যে কোর্সটা আমাদের ছিল, সে জায়গায় ধরেন আমরা মানুষের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে ডিল করব, তারপরে একটা সমাজে বসবাস করার জন্য আমাদের কি কি নিয়ম কানুন মেনে চলা উচিত, কিভাবে আমরা আমাদের বড়দের সাথে কথা বলবো, কিভাবে ছোটদের সাথে কথা বলবো। যদিও বিষয়টা খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এগুলোর ভিতরে কিন্তু হিউজ কনসেপ্ট রয়েছে। তো এটাই দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের স্টুডেন্ট, আমাদের ল্যাঙ্গুয়েজে যেমন ফোকাস দেওয়া হচ্ছে, কালচারেও ঠিক একইভাবে সমপরিমাণ ফোকাস দেওয়া হচ্ছে। তারপরে আমরা যখন ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠলাম, তখন আমরা দেখলাম যে আমাদের কোর্সের মধ্যে কমিউনিকেটিভ ইংলিশ নামের একটা কোর্স অ্যাড হয়ে গেল। তো কমিউনিকেটিভ ইংলিশটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান বিশ্বে বিভিন্ন বিদেশি ভাষার গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো এর পাশাপাশি চাইনিজ বলেন, ফ্রেঞ্চ বলেন, জাপানিজ বলেন, এর পাশাপাশি ইংলিশটাও মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেজন্য আমাদেরকে কমিউনিকেটিভ ইংলিশেও পড়তে হয়েছে। কমিউনিকেটিভ ইংলিশের যে মেইন কোর্স কন্টেন্টগুলো ছিল, সেটা ছিল বেসিক আপনি আপনার দৈনন্দিন জীবনে কিভাবে ইংরেজি ভাষাটা ব্যবহার করতে পারেন। তো এমনটা না যে চীনা বিভাগে এসেছেন শুধু আপনাকে চাইনিজই পড়তে হবে, এমন কোনো কিছু নেই। এর পাশাপাশি যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য অনেক হেল্পফুল। আরেকটা বিষয়, ভাষা বিজ্ঞান আমাদের রয়েছে। ভাষা বিজ্ঞানের যেমন ইন্ট্রোডাকশন টু মরফোলজি, সোশিও লিঙ্গুইস্টিক্স, তারপরে আপনার ফোনোলজিক্যাল বিষয় যেগুলো রয়েছে, এইসব বিষয়গুলো আমাদেরকে পড়ানো হয়।
তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ শুধু চীনা ভাষার মধ্যেই সীমাবদ্ধ না, বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো রয়েছে। আমি এখন যেহেতু থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ার এবং মাস্টার্সে আমি যে কোর্স কন্টেন্ট দেখেছি, সেখানে আমাদের রিসার্চ মেথোডোলজি নামেও কিছু কোর্স রয়েছে, এগুলো গবেষণার সাথে রিলেটেড। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আমাদের কোর্স। আচ্ছা, কালচারের যে বিষয়টা, কালচার কি হচ্ছে চীনের যে কালচার, ওই কালচার গুলো শেখানো হয় নাকি মানে আমাদের দেশীয় সম্পর্কিত কালচার গুলো কোনগুলো? আমাদের ভাইয়া যে বিষয়টা হয়, শুধুমাত্র চীনেরটা শেখানো হয় না, চীনের পাশাপাশি বাংলাদেশেরটা শেখানো হয় এবং একটা কম্পারিজন আমাদেরকে করতে হয়। যেমন ধরেন আমি পহেলা বৈশাখ নিয়ে, আমাদের দেশে তো পহেলা বৈশাখটা অনেক ব্যাপকভাবে জনপ্রিয় এবং উদযাপিত হয়। তো চীনে যেটা হয়, তাদের স্প্রিং ফেস্টিভ্যালটা ব্যাপকভাবে উদযাপিত হয়। তো এখন আমাদের ধরেন কোর্স টিচার ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার না, চাইনিজ ট্রেডিশন অ্যান্ড কালচার। তো এই কোর্সের মধ্যে আমাদের পড়ে গেছে যে চীনা নববর্ষ, স্প্রিং ফেস্টিভ্যালটাকে আমরা এভাবে উল্লেখ করি অনেক সময়, যে চীনের যে স্প্রিং ফেস্টিভ্যাল রয়েছে এবং বাংলা নববর্ষ, এটার তুমি একটা কম্প্যারিজন করো। কারণ এটা যেহেতু আমাদের কাছে নতুন বর্ষ হিসেবে আমরা অনেক সুন্দরভাবে উদযাপন করি, চীনারাও তাদের স্প্রিং ফেস্টিভ্যালটাকে নতুন বর্ষ হিসেবে বা নিউ ইয়ার হিসেবে তারা উদযাপন করে। তো এই ধরনের বিষয়গুলো তাদের কালচার শেখার পাশাপাশি আমাদেরটাও। আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে আমি দেখি যে ঢাবির বটতলায় হচ্ছে ড্রাগন টাইপ কিছু একটা নিয়ে ওরা হচ্ছে মানে সিরিয়ালে দাঁড়িয়ে ড্রাগনটাকে নিয়ে হচ্ছে নাড়াচাড়া করছে। এটা কি চাইনিজের মানে চাইনিজ কালচারেরই কিছু একটা? হ্যাঁ, এটা চাইনিজ কালচারে। এটা কোন ফেস্টিভ্যাল? চাইনিজ কালচারে আসলে ড্রাগনটাকে অনেক শুভ মনে করা হয় এবং চাইনিজ বিভিন্ন ফেস্টিভ্যালে এই ড্রাগন ডান্সের আয়োজন করা হয়। শুধু ড্রাগন ডান্স না, লায়ন ডান্সও সেখানে আয়োজন করা হয়। বেশ কিছু ইভেন্টে আমিও ছিলাম চাইনিজ ড্রাগন ডান্স এবং লায়ন ডান্সের। তো এটা একটা মজার বিষয় হচ্ছে কি ভাইয়া, মানে আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি এই কালচারাল অ্যাক্টিভিটিস গুলোতে এই ধরনের প্রোগ্রামগুলোর মাধ্যমে অনেক বেশি এঙ্গেজ হতে পারি। যেমন আপনি আমাদের ড্রাগন ডান্সের কথা বললেন, তো এই বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন চীনারা তাদের বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে, তখন আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা গিয়ে এগুলোতে পারফর্ম করি। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে খুবই চমৎকার। আচ্ছা, এরপরে আমার যেটা জানার বিষয় সেটা হচ্ছে চাইনিজ, অনেকেই মনে করে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়লে হয়তো চায়না যেতে পারবে। বিষয়টা আসলে কতটুকু সত্য, বা তুমি কি গিয়েছো কিনা এখনো চায়নাতে? চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়লে চায়না যেতে পারবেন, বিষয়টা আসলে 100%ই সত্য। আচ্ছা, কারণ আপনি ভর্তি হলে হবে, আপনাকে পড়তে হবে। যদি পড়েন সেক্ষেত্রে যেতে পারবেন। এখন কিভাবে যেতে পারবেন এটা প্রশ্ন। প্রথম বিষয় হচ্ছে আপনি স্কলারশিপে যেতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতে পারবেন এবং আপনি বিভিন্ন সেমিনারে সেখানে অংশগ্রহণ করতে পারেন। সর্বপ্রথম আমি স্কলারশিপ অনেক বেশি বড় বিষয়, আমি একটা ছোট বিষয় থেকেই আসি। চায়নাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয় স্টুডেন্টদের জন্য। সেটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, এই ধরনের প্রোগ্রামগুলো হয় প্রতি বছরই। তো রিসেন্টলি গত বছর নভেম্বরে আমার একটা প্রোগ্রামে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। এটা ছিল নভেম্বরে। আমরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে আমরা কয়েকজন গিয়েছিলাম। তো এটা ছিল আমার জন্য একটা অনেক বড় অভিজ্ঞতা। কারণ ভর্তি হওয়ার আগে আমি বিভিন্ন জায়গায় সার্চ করেছিলাম যে আসলে চীনা বিভাগ নিয়ে পড়ে আমি ভবিষ্যতে কি কি করতে পারবো বা কি কি কেরিয়ার আমি চুজ করতে পারবো। তো সেই বিষয়টা যে দেখলাম যে অন্যান্য ডিপার্টমেন্টে পড়ে আমি ধরেন একটা নির্দিষ্ট কাতারের মধ্যে পড়ে যাই, যেমন বাংলা, ইংরেজি বলেন বা অন্যান্য ডিপার্টমেন্টে। এই জায়গা থেকে আমি যেই সরকারি পরীক্ষাগুলো বা বেসরকারি পরীক্ষাগুলো দিতে পারছি, চাইনিজ ডিপার্টমেন্ট থেকেও পড়েও আমি সেগুলো দিতে পারছি। কিন্তু একটা স্পেসিফিক সুবিধা হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু ভাই সাবজেক্ট নিয়ে স্পেসিফিক কোনো জব ফিল্ড নেই এখনো, ভাবে ক্রিয়েট হয় না, শুধু ল ছাড়া। হ্যাঁ, শুধু আইন বিভাগ ছাড়া এবং শিক্ষা ক্যাডারের কিছু বিষয় ছাড়া বাদ বাকিগুলোতে এখনো সেভাবে স্পেসিফিক জব ফিল্ড ক্রিয়েট হয় না। তো সেই ক্ষেত্রে চাইনিজের কিন্তু স্পেসিফিক কিছু জব ফিল্ড রয়েছে। আচ্ছা, আমি যখন চীনা বিভাগ থেকে পড়ছি, ল্যাঙ্গুয়েজটা যখন আমি শিখছি, এটা আমার একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে। আপনি যে বিভাগ থেকে পড়েছেন, আমি সেই বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি, সরকারি বলেন বেসরকারি বলেন, এবং আমি আমার চীনা বিভাগের যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেখানে আমি অংশগ্রহণ করতে পারছি। তো এক্ষেত্রে আমি আমার জব ফিল্ডটা একটু মানে আমি আমার দিক থেকে একটু বড় করে দেখতে পাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা করলেন চীনে যাওয়ার আমার অভিজ্ঞতা নিয়ে, গত বছর নভেম্বরে আমি যেটা বললাম চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়ার সুযোগ হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমরা আমাদের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগ থেকে 5 জন গিয়েছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে আমরা প্রায় 13 জনের মতো সেখানে অংশগ্রহণ করেছি। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এখানে ছিল। এবং মজার বিষয় হচ্ছে ওই ডিপার্টমেন্টগুলোতেও চাইনিজটা এখন নন ক্রেডিট কোর্স হিসেবে চালু রয়েছে বেশ কিছু ডিপার্টমেন্টে। আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কথা এই জন্যই বললাম যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট যে রয়েছে, সেখানে চীনা বিভাগের শিক্ষার্থীরা গিয়েছে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে যে কনফুসিয়াস ইনস্টিটিউট রয়েছে সেখান থেকেও আমাদের শিক্ষার্থীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। তো এই প্রোগ্রামের এখন সিলেকশনের বিষয়টা যদি আপনাকে বলি যে কিভাবে সিলেক্ট করা হয়, এই প্রোগ্রামে সিলেকশনটা করা হয় আপনার এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে, যে আপনি চীনা অনুষ্ঠানগুলোতে বা চাইনিজ কমিউনিটির সাথে কিভাবে এঙ্গেজ থাকছেন।
যেমন আমরা যারা যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের, তারা আমরা বিভিন্নভাবে চাইনিজ প্রোগ্রামগুলোর সাথে বিভিন্ন সময় এঙ্গেজ ছিলাম। এই ধরনের বিষয়গুলোতে আপনি যখন এঙ্গেজ থাকবেন তখন এগুলোতে যেতে পারবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট হিসেবে, না তখন আমি সেকেন্ড ইয়ারে ছিলাম, আমার এসে আমি পরীক্ষায় অংশগ্রহণ করছি। সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট হিসেবে চীন ভ্রমণ করে আসাটা আমার কাছে আসলে অনেক বড় একটা পাওয়া বা অনেক বড় একটা অর্জন মনে হয়েছে। আসলে চায়না তো হচ্ছে তাদের কালচার এবং হচ্ছে কালচারের জন্য স্পেশালি তারা খুবই ফেমাস, এবং হচ্ছে তাদের যে ভাষা, এটার জন্য তারা অনেক ফেমাস। আর যেহেতু বড় একটা দেশ এবং বর্তমানে পৃথিবীতে জায়ান্ট ইকোনমির দেশ হচ্ছে চায়না, এবং তারা হচ্ছে ডমিনেটিং হচ্ছে দিন দিন, অলরেডি হয়ে গেছে, আরও হবে সামনে। তো যার কারণে আমার মনে হয় যে যদি কেউ এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে, তার জন্য আসলে অপরচুনিটির অভাব হবে না, যেটা আমার কাছে মনে হয় আর কি। তো এছাড়া আর কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে যদি বলো আর কি। আচ্ছা, চায়নার যে বিষয়টা সেটা আমরা ভাইয়া ডোমিনেটিং না বলে একটু বলতে পারি যে হেল্পফুল পর্যায়ে তারা এখন রয়েছে। কারণ আগে তো সাম্রাজ্য বিস্তার হতো কিভাবে এটা আমরা জানি, কিন্তু এখন বিষয়টা হচ্ছে এখন সবকিছু সহযোগিতার নীতির উপর ভিত্তি করে হচ্ছে। চায়না যেমন আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, আমরা চায়নাকে কিছু স্পেস ক্রিয়েট করে দিচ্ছি। যেমন বাংলাদেশের উন্নয়নের প্রেক্ষাপটে যদি আমরা দেখি যে আমাদের বিভিন্ন প্রজেক্টে এখন চাইনিজ অনেক বেশি আমরা ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি, এবং চীনা প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি আমরা সহায়তা পাচ্ছি। দাসের কান্দি বলেন, তারপর হচ্ছে আমাদের পদ্মা যে রেল সংযোগ রয়েছেন এই বিষয়গুলো বলেন, তার মাদার বাড়িতে যে বিদ্যুৎ প্রকল্প, বড় বড় প্রজেক্টগুলো কিন্তু চীন থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং সাপোর্টটা আসে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট আসছে, তারপর হচ্ছে আপনার আর্থিক সাপোর্টগুলো আসছে। তো এই বিষয়গুলোতে কাজ করার জন্য আমাদের ব্যাপক পরিমাণে একটা সুযোগ রয়েছে। ভাই স্পেসিফিক জব ফিল্ডে যে বিষয়টা বললেন, এই বিষয়ে যদি আমি বলি, রিসেন্টলি আমরা চীনা দূতাবাস থেকে একটা ইনফরমেশন পেয়েছি যে বর্তমানে বাংলাদেশে প্রায় 670টা চীনা কোম্পানি কাজ করছে। তো যেহেতু চীনা কোম্পানিরা বাংলাদেশে কাজ করছে, সেক্ষেত্রে বাংলাদেশি যে চীনা গ্র্যাজুয়েটরা বের হচ্ছে বা বের হবে ভবিষ্যতে, তাদের জন্য অনেক বড় একটা সুযোগ রয়েছে। আর আমাদের যে প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ ইতিমধ্যে তারা বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে। তো ওই সিনিয়র ভাইয়া এবং আপুদের কাছে যে বিষয়টা শুনেছি, তারা রিসেন্টলি 2জন আমাদের চীনা দূতাবাসে জয়েন করেছে। আর 2জন আমাদের ডিপার্টমেন্টেই, একজন অ্যাডজান লেকচারার এবং একজন ভিজিটিং লেকচারার হিসেবে জয়েন করেছিল। এর পাশাপাশি চীনা যে কোম্পানিগুলো রয়েছে, মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন আমি যদি কিছু কোম্পানির কথা বলি, হুয়াওয়ে, ভিভো, তারপরে হচ্ছে এই ধরনের কোম্পানিগুলোতে তারা অনেক বড় সুযোগ সুবিধা পাচ্ছে। এর পাশাপাশি আমাদের বর্তমানে চীনা ভিসা সেন্টারও চালু হয়েছে। ভিসা সেন্টারগুলোতে অনেক বেশি স্টুডেন্ট নেওয়া হচ্ছে, এবং অবশ্যই সেই জায়গাগুলোতে চীনা গ্রাজুয়েট যারা রয়েছে তাদের প্রায়োরিটিটা সেটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ এখন পর্যন্ত বাংলাদেশেই কিন্তু প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারের উপর আমাদের অনার্স মাস্টার্স কোর্সটা রয়েছে। তো সেক্ষেত্রে যারা সামনের দিনে বের হবে তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হচ্ছে। ওকে, আর পাশাপাশি হচ্ছে যদি কেউ টিচিং প্রফেশনে যেতে চায় বা হায়ার স্টাডিজে যেতে চায়, তাদের জন্য ফ্যাসিলিটিস কি হচ্ছে? টিচিং এবং হায়ার স্টাডিজের জন্য এটা অনেক বড় একটা সুযোগ আমাদের রয়েছে। একটা সুখবর দিয়ে শুরু করি। আপনারা জানেন যে কিছুদিন আগেই সিএসসি স্কলারশিপের রেজাল্ট পাবলিশ হয়েছে। তো এই ক্যাটাগরিতে গভর্নমেন্ট স্কলারশিপে আমাদের ডিপার্টমেন্ট থেকে 5 জন নির্বাচিত হয়েছে। এটা অনেক বড় একটা বিষয়। তারা মাস্টার্সের জন্য যাবে, মাস্টার্সে 3 বছর, এবং আরো মজার বিষয় হচ্ছে যে মাস্টার্সে অধ্যয়নরত অবস্থায় তারা একটা মোটামুটি ভালো অঙ্কের স্টাইপেন্ড পাবেন। তাদের পড়াশোনা তো ফ্রি, থাকা খাওয়ার বিষয়টাও চীনা সরকার নির্বাহ করবেন, এবং এর বাইরেও তারা কিছু টাকা পাবেন আর কি। আচ্ছা, এই একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আসলে কি প্রুফ করতে হয় বা কোয়ালিটিস গুলো কি থাকতে হয়? স্কলারশিপ পাওয়ার জন্য মেইনলি যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর আপনার যে দক্ষতা। তো মোটামুটি মাস্টার্সের জন্য এইচএসকে 5টা রিকোয়ারমেন্ট থাকে, যে এইচএসকে 5 আপনার শেষ করতে হবে। কি জিনিসটা কি বললেন? এইচএসকে 5। তো এইচএসকেটা হচ্ছে চীনা ভাষার দক্ষতার লেভেল যাচাইয়ের একটা বিষয়। এটা 1 2 3 4 5 এই ধরনের কিছু লেভেল রয়েছে। তো মোটামুটি আপনি যদি 5 পাস করে ফেলেন, সেক্ষেত্রে আপনি মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। আগে এটা 4 ছিল, কিন্তু যেহেতু এখন দিন দিন প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, আর এই স্কলারশিপের জন্য শুধু আপনি যে আপনার বাংলাদেশের সাথে কম্পিট করছেন এমনটা না, আপনি সারা বিশ্বের সাথে কিন্তু কম্পিট করছেন। তো এটা হচ্ছে একটা বিষয়, সেজন্য আপনার বর্তমানে এইচএসকে 5টা প্রয়োজন। এর পাশাপাশি একাডেমিক রেজাল্টটাও আপনার ভালো প্রয়োজন। এর সাথে আপনার যে দরকার বিষয়টা সেটা হচ্ছে আপনি চাইনিজ কালচারকে কিভাবে সার্ভ করছেন বা কিভাবে সেটা আপনি গ্রহণ করতে পেরেছেন বা কিভাবে আপনি সেটা মেনটেন করছেন, এই বিষয়গুলো এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমি মোটা দাগে যদি সাম আপ করি, তাহলে দেশীয় চাকরির বাজারে সুযোগ তো আছেই, অর্থাৎ শিক্ষা ক্যাডার ছাড়া সরকারি অন্য যে কোনো জবে হচ্ছে অ্যাপ্লাই করা যাচ্ছে। আর পাশাপাশি যেটা স্পেশালি সেটা হচ্ছে যে
চাইনিজ যে কোম্পানিগুলো বাংলাদেশে রান করছে বর্তমানে, সেগুলোতে ঢোকার সুযোগ রয়েছে এবং স্কলারশিপের মাধ্যমে চায়না গিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আচ্ছা, চায়না গিয়ে পড়াশোনার পর ওখানে কি জব করার কোনো সুযোগ আছে কিনা? চায়নায় যে পড়াশোনা করে আপনি হ্যাঁ জব করতে পারবেন, কিন্তু সেখানে আপনি সেটেল হওয়া নিয়ে একটু একটু কনফিউশনের মধ্যে আছে এটা ওকে আসলে। ওকে জব ফ্যাসিলিটিস নিয়ে আর কোনো কিছু অ্যাড করতে চাও কিনা? জব ফ্যাসিলিটিস বিষয়ে যেটা ভাইয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা তারা জানেন যে অনেক সময় বিদেশে অনেক শ্রমিক পাঠানো হয়, সেক্ষেত্রে এই চীনা ভাষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেখানে চীনা ভাষা ইনস্ট্রাক্টর নিয়োগ দেওয়া হয়। টিচিং প্রফেশনের বিষয়ে যদি একটু বলি, যেহেতু আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, বা আমাদের সিনিয়র যারা করে ফেলেছেন তারা টিচিং প্রফেশনের দিকে অনেক বেশি আগ্রহী। তো টিচিং প্রফেশনের যে বিষয়গুলো রয়েছে ভাই, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র এখন পর্যন্ত বিভাগ চালু হয়েছে অনার্স এবং মাস্টার্স। এর বাইরে আমরা যদি দেখি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলোতে আমি দেখেছি যে চীনা ভাষার কোর্স চালু রয়েছে, সংক্ষিপ্ত কোর্স। কোর্স। তো সেই কোর্সগুলোতে চাইলেই আমাদের যে গ্রাজুয়েটরা রয়েছে তারা সেখানে টিচার হিসেবে জয়েন করতে পারবে। এছাড়াও সাস্টে রয়েছে, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কনফুসিয়াস ইনস্টিটিউট রয়েছে। তার মানে এগুলো সুযোগ একমাত্র রয়েছে। স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসেবে শুধু ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট জি জি, আছে, স্বতন্ত্র ডিপার্টমেন্ট হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে চালু আর আছে, অন্যান্য জায়গায় কোর্স হিসেবে কোর্স হিসেবে প্র্যাকটিস চালু হয়। রয়েছে। জি জি। আর হচ্ছে কিছু জায়গায় হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট নামে। কনফুসিয়াস ইনস্টিটিউট, তারা চীনা ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করছে, সেখানেও টিচার হিসেবে জয়েন করার সুযোগ আচ্ছা, ঢাকা রয়েছে। ইউনিভার্সিটিতে তো হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের বাইরেও মানে কনফুসিয়াস একটা ইনস্টিটিউট আছে, জি মানে জি। বাইরের স্টুডেন্টরা যদি চায় চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে, যেমন আমি আমি অন্য ডিপার্টমেন্টের, বাট আমি যদি চাই যে ল্যাঙ্গুয়েজ শিখবো, তাহলে আমার মনে হয় ওখানে সুযোগ আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কনফুসিয়াস ইনস্টিটিউট আপনাকে সহায়তা করতে পারে চীনা ভাষা শেখার জন্য, এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের আন্ডারে হ্যাঁ যে হ্যাঁ। আমাদের কোর্সগুলো রয়েছে সেখানেও চীনা ভাষা পড়ানো হয় এবং আমাদের টিচাররাই সেখানে ক্লাস নেয়, সেটা সংক্ষিপ্ত কোর্স রয়েছে, সেই জায়গাগুলোতেও আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা, চমৎকার। চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে কোর্সগুলো রয়েছে তোমাদের ডিপার্টমেন্টে, সেগুলো যারা ক্লাস নেন তারা কি সবাই চাইনিজ? চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্সগুলো রয়েছে, সেখানে আমাদের চীনা শিক্ষকরা যেমন ক্লাস নেয়, সে একই ক্ষেত্রে আমাদের দেশীয় শিক্ষকরাও রয়েছে, ঢাকা ইউনিভার্সিটির আচ্ছা, শিক্ষকরা, ওনারাও ক্লাস নেয়। যারা অলরেডি গ্রাজুয়েট ওই ডিপার্টমেন্ট থেকে, এরকম কিছু? জি, ওনারা আসলে ওনাদের গ্রাজুয়েশন শেষ করেছে চায়না থেকে। আচ্ছা আমাদের আচ্ছা। বেশ কিছু টিচার রয়েছে, তারা প্রথমে ঢাকা ইউনিভার্সিটির রেগুলার যে সাবজেক্টগুলো ছিল সেখান থেকে অনার্স মাস্টার শেষ করার পরে আবার চীনে গিয়ে আচ্ছা, তারা আবার চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের উপর অনার্স মাস্টার্স করেছেন এবং অনেকেই উচ্চতর গবেষণায় পড়াশোনায় আছে। এখন আছেন। ওকে, ফাইন। তাহলে মোটা দাগে যদি আমি সাম আপ করি, তাহলে দেশীয় চাকরির বাজারে তো সুযোগ আছেই, অর্থাৎ বিশেষ শিক্ষা ক্যাডার ছাড়া অন্যান্য সকল ক্যাডারে যাওয়ার সুযোগ আছে। পাশাপাশি বিশেষ যে দিকটা, সেটা হচ্ছে বাংলাদেশে চায়নার যতগুলো কোম্পানি রান করছে সেই কোম্পানিগুলোতে চাকরি করার সুযোগ থাকছে, এবং চায়নায় গিয়ে পড়াশোনার তো হায়ার স্টাডিজের একটা সুযোগ থাকছে স্কলারশিপের মাধ্যমে। এবং লাস্টলি যেটা হচ্ছে যে, যদি কেউ টিচিং প্রফেশনে যুক্ত হতে চায়, তাহলে ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় শিক্ষক হওয়ার, অথবা যে সকল ইউনিভার্সিটিতে হচ্ছে এই কোর্সগুলো পড়ানো হচ্ছে সেখানেও কিন্তু মানে চাকরি করার সুযোগ রয়েছে তাদের। তো এবার আমার যেই প্রশ্নটা তোমার কাছে জানার, সেটা হচ্ছে আহ, যেহেতু চাইনিজ ভাষাটা মোটেও সহজ ভাষা না যতদূর জানি, তো সেই হিসেবে যখন বাঙালি কেউ হচ্ছে সেই ভাষায় ভর্তি হচ্ছে, তখন আসলে সে কি চ্যালেঞ্জগুলো ফেস করে, এবং সেই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে কাটিয়ে উঠতে পারবে? চ্যালেঞ্জের দিক দিয়ে যদি বলতে যাই ভাইয়া, প্রথম 2-3 মাস আপনাকে খুব বেশি ডিপ্রেশনের মধ্যে থাকতে হবে। আচ্ছা যেহেতু আপনি নতুন একটা ডিপার্টমেন্টে এসেছেন, আমরা এতদিন বাংলা ইংরেজি পড়ে এসেছি, এটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়ে পড়াশোনা করব। তো সেজন্য প্রথমে একটু আপনার হয়তো বা মনোক্ষুণ্ণ হতে পারে বা আপনি একটু ডিপ্রেসড ফিল করতে পারেন। তো সেই জায়গায় আমাদের টিচাররা অনেক বড় একটা ভূমিকা পালন করে। আচ্ছা যেহেতু আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট সংখ্যা অনেক কম, 30টা করে সিট আমাদের ডিপার্টমেন্টে, আচ্ছা এবং টিচারদের সাথে স্টুডেন্টদের অনেক ভালো একটা বন্ডিং হওয়ার সুযোগ রয়েছে। আচ্ছা। তো সেক্ষেত্রে শিক্ষকরা আমাদের অনেক অনেক বেশি হেল্প করে। আর পড়ানোর যে বিষয়টা, তাদের পড়ানোর যে স্টাইল রয়েছে সেটা অনেক চমৎকার বা অনেক ভালো। আমরা যদি বলি, যেমন আমরা যখন চীনা বিভাগে প্রথম ভর্তি হয়েছি, সে সময় তো আমরা কোনো কিছুই জানতাম না। তার মানে আপনি আমাকে একটা প্রাইমারি স্কুলের বাচ্চার সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ, অবশ্যই। তো একজন টিচার প্রাইমারি স্কুলের বাচ্চাকে যেভাবে ট্রিট করে, ঠিক একইভাবে আমাদের টিচারগুলো আমাদেরকে প্রাইমারি স্কুলের বাচ্চার মতো যেহেতু একেবারে শূন্য থেকে শুরু করতে হয়, যেহেতু ওই ভাষার আমি কিছুই জানি কিছুই না। জানি না। তো আচ্ছা এমনও দেখা গেছে যে আমাদের টিচার আমাদেরকে বলেছে যে তোমরা প্রতিদিন 5টা করে শব্দ শিখবে, আচ্ছা এর বেশি তোমাদের শেখার দরকার নেই, সর্বোচ্চ 7টা শব্দ শিখবে। 5টা থেকে 7টা শব্দ শিখবে। এবং আমরা যেমন বাংলায় আমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে, চীনের কিন্তু এমন নেই, তাদের নির্দিষ্ট ক্যারেক্টার রয়েছে আচ্ছা এবং ক্যারেক্টার মুখস্থ করতে হয়, আচ্ছা। এবং প্রত্যেকটা ক্যারেক্টারে ইন্ডিভিজুয়াল কিছু অর্থ রয়েছে। তো সেই অর্থ অনুযায়ী সেই ক্যারেক্টারগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের টিচাররা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঠদানের ক্ষেত্রে। তারা অনেক সুন্দরভাবে আমাদেরকে পড়ানোর ব্যবস্থা করে দেন।
তো এই হচ্ছে বিষয়, প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং বিষয়টা মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে যদি আপনি কন্টিনিউয়াস প্রসেসে পড়াশোনা শুরু করেন বা কন্টিনিউয়াস প্রসেসে লেগে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য একটা সুফল বয়ে আনতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, ওই যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে কোর্সগুলো আছে সেগুলো তো চাইনিজ ল্যাঙ্গুয়েজে লিখতে হয়, তাই না? আর যেগুলো হচ্ছে কিছু কোর্স আছে না যে চাইনিজ ল্যাঙ্গুয়েজের বাইরে, যেগুলো তুমি বললে, ওগুলো কি ইংলিশে নাকি বাংলায় লিখতে হয়? চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স সম্পূর্ণ চাইনিজ, এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজের বাইরে যে কোর্সগুলো রয়েছে সেখানে আপনার জন্য অপশন রয়েছে। আপনি চাইলে ইংলিশে লিখতে পারেন, আপনি চাইলে বাংলায় লিখতে পারেন। ওকে, চমৎকার। এই ধরনের সুযোগ ওকে, রয়েছে। তো লাস্ট যে প্রশ্নটা তোমার কাছে আমি জানতে চাই সেটা হচ্ছে, যদি এই ডিপার্টমেন্টকে ভালো করতে চায়, যেহেতু রেজাল্ট হচ্ছে পরবর্তীতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বা টিচিং প্রফেশনে যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তো যদি কেউ ভালো করতে চায় সে আসলে কিভাবে ভালো করতে পারে? এখানে দুইটা, আপনি একটা প্রশ্ন করেন, আমি দুইটা উত্তর দিই। এখানে ভালো করাও যেমন সহজ, খারাপ করা অনেক বেশি সহজ। আচ্ছা। কারণ আমরা তো ম্যাথ পরীক্ষা দিয়ে এসেছি বিভিন্ন সময়। তো যদি আপনার 2+2=4 আপনি মিলাতে পারেন, তাহলে আপনি এখানে ফুল মার্কস পেয়ে যাচ্ছেন। যদি 3 দেন তাহলে আপনার কাটা হয়ে যাচ্ছে। তো চাইনিজ ডিপার্টমেন্টের বিষয়টাও অনেকটা এরকম। চাইনিজের যে কোর্সগুলো রয়েছে সেখানে যদি আপনি যে প্রশ্নের উত্তর চেয়েছে সুন্দর চাইনিজ ক্যারেক্টারে সেটা যদি আপনি উল্লেখ করতে পারেন, তাহলে সেখানে আপনার মার্কস কাটার কোনো সুযোগ নেই। আচ্ছা, এটা হচ্ছে বড় একটা বিষয়। কিন্তু আপনি যদি ভুল করেন সেখানে আপনার মার্কস পাওয়ারও কোনো সুযোগ নেই। আচ্ছা, মানে করে জিরো। তো সরি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন একটা শুদ্ধ জিনিস লিখলেন, সেখানে যদি 10 মার্ক থাকে, আপনাকে টিচার 9 দিতে পারবে না, 10 10। সেখানে 10ই 10 দিতে হচ্ছে। তো এটা একটা প্লাস পয়েন্ট, সেজন্য বললাম যে আপনি সর্বোচ্চ নাম্বারটা যেমন পেতে পারেন, আবার ভুল করলে আপনি ফেলও করতে পারেন। এই হচ্ছে বাস্তবতা। আচ্ছা, ওকে। এরপরে যদিও বলে ফেলছি লাস্ট কোশ্চেন, তারপর আরেকটা একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যেহেতু কমপ্লিটলি নতুন একটা সাবজেক্ট, মূলত সবার এই সাবজেক্ট নেওয়ারও ইচ্ছা থাকে না, অনেক সময় দেখা যায় যে কোনো কিছু পাচ্ছে না তাই বলে নিচ্ছে। সেই হিসেবে তোমার যারা এবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, তাদের প্রতি তোমার আহ্বান কি থাকবে? আসলে এটা কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত না? এখন যে বিষয়টা ভাইয়া, আমার চাইনিজটা কিন্তু আমার চয়েসে প্রথমের দিকে ছিল এমনটা না। ওকে। আমার চাইনিজ ল্যাঙ্গুয়েজ ছিল, বাদ বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেগুলোর আগে ছিল। তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটা আমার যখন আসে তখন আমি বিভিন্ন বিষয় নিয়ে সার্চ করেছিলাম। এর আগে আমি অন্য একটা ইউনিভার্সিটিতে ভর্তি ছিলাম, আপনি জানেন যে বিউপিতে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি ছিলাম। তো আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল ডিসিশনটা নেওয়া, যে আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে চাইনিজ ডিপার্টমেন্টে সুইচ করব নাকি আমি এখানে আমার স্টাডি কন্টিনিউ করব। তো আমি যে বিষয়টা সার্চ করে দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির প্রতি আগে থেকে একটা আবেগ ছিল, যেটা বাস্তব কথা। ওটার দিক দিয়ে, এবং আমি দেখলাম যে আমার আসলে জব ফিল্ডগুলো কি কি, জব সেক্টরগুলো কি কি, দেখলাম যে আমার মোটামুটি ভালোই জব সেক্টর রয়েছে, আমার সুযোগ সুবিধা রয়েছে যদি আমি চাইনিজে পড়াশোনা করি। তো তখন আমি ভাবলাম যে আমি কি আসলে এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত কিনা। কারণ যেহেতু আমি একটা বিদেশি ভাষা শিখবো, অবশ্যই সেই বিদেশি ভাষার আমাকে সংস্কৃতি শিখতে হচ্ছে, লিটারেচার পড়তে হচ্ছে, তাদের কালচার জানতে হচ্ছে, তো অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়। তো আমার সে সময় মনে হয়েছিল যে আমি চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত রয়েছি এবং আমি চ্যালেঞ্জটা নিতে পারবো, সেজন্যই আমি এই জায়গায় এসেছি। এবং আমার আরও বেশ কিছু বন্ধু রয়েছে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, তারপর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। কেউ রাষ্ট্রবিজ্ঞানে ছিল, কেউ হচ্ছে আপনার বাংলা ডিপার্টমেন্টে ছিল, এরকম বিভাগ থেকেও এসেছে। তো তাদেরকে দেখেছি যারা অনেক সাফার করেছে, কারণ হয়তো তারা ওই বিষয়টা ভেবে উঠতে পারেনি শুরুর দিকে যে আমি কি আসলে চ্যালেঞ্জটা নিতে পারবো কিনা। তো আমার জুনিয়রদের জন্য মতামত হচ্ছে চাইনিজ ডিপার্টমেন্টটা অনেক 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 রিচ একটা ডিপার্টমেন্ট, অনেক ভালো একটা ডিপার্টমেন্ট, সামনে ভবিষ্যতে অনেক বেশি সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু যদি তুমি সেই চ্যালেঞ্জটা নিতে পারো, যদি তুমি নিজেকে মনে করো যে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছি, তাহলে ওয়েলকাম। যদি তুমি মনে করো যে না, আমার দ্বারা সম্ভবই না, আমি ডেইলি ইউনিভার্সিটিতে আসার পর 2-3 ঘন্টা পড়াশোনায় সময় দিতে পারবো না, তাহলে প্লিজ আসিও না। কারণ আপনি যখন চীনা বিভাগে আসবেন তখন আপনাকে অবশ্যই পড়াশোনায় সময় দিতে হবে, এবং যখন আপনি পড়াশোনায় রেগুলার সময় দিবেন আপনি অনেক অনেক ভালো একটা ফলাফল পাবেন। এটাই হচ্ছে মেইন বিষয়। ধন্যবাদ দীপু। আসলে আমি মনে করি যে আমাদের এই কনভারসেশনের মাধ্যমে যারা আগামীতে এই ডিপার্টমেন্টে ভর্তি হবে বা ভর্তি হতে চাচ্ছ, তারা কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়ে গেছো। তো তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো দীপুর সাথে একমত পোষণ করে আমি এটাই বলতে চাই যে এই বিষয়টাই, যে আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি কিনা, অর্থাৎ কমফোর্ট জোনের বাইরে বের হয়ে, মানে নতুন একটা ভাষা শেখা। অর্থাৎ ভাষা কিন্তু আমরা বিদেশি একটা ভাষা ছোটোবেলা থেকে শিখছি, ইংরেজি, কিন্তু চাইনিজ
একদম নতুন আমাদের কাছে যারা ইউনিভার্সিটিতে আসছি। সো যদি আমরা কমফোর্ট জোন থেকে বের হয়ে এই চ্যালেঞ্জটা নিতে পারি যে আমি পারবো, তাহলে তাদের জন্য ওয়েলকাম। তো আশা করি আপনারা যারা শুনছিলেন সবাইকে ধন্যবাদ। এই বলে হচ্ছে আজকের এই সেশনটা আমরা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো সেশনে। সবাইকে আসসালামু আলাইকুম।